ম্যাম, রীতা ম্যাম। কি হয়েছে খালিদ? ম্যাম, আমাদের এখনই এখান থেকে চলে যেতে। কি বলছো তুমি এসব? আর তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো দাস, ম্যাম, ওদিকে তাকাবেন না, গাড়িতে উঠুন। ম্যাম চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছ না কেন তুমি? ওই লোককে গুলি কেন করছো? আর ওই লাশগুলো কারা? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর, মেরে ফেলতে আসছিল আপনাকে। আমাকে? আমাকে কেন মারতে চাইবে? আমি তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম। আর আমি যতদূর বুঝতে পারছি, আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া? না না, ও তো আমার আপন ভাইয়ের মতো। বাবা মরে যাওয়ার পর ওরই তো ছায়া হবার কথা। সম্পর্কটা ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। এখন আপনার বাবা নেই, কোনো সম্পর্কও নেই। আর তাছাড়াও আপনার বাবার সবকিছুই আপনার নামে। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। সম্পত্তি? হিসেবের জন্য আমাকে ওরা মারতে চায়। সে তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। বাবা না থাকলে তো এই দেশে থাকার আমার কোনো মানেই নেই। এখন কোথায় যাব আমি? কার কাছেই বা যাব? আমার তো আপন বলতে আর কেউ নেই। যতক্ষণ আমি আপনার সাথে আছি, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ম্যাম। আপনার সেফটি আমার দায়িত্ব, ভয় পাবেন না। চলুন। মা, মা কোথায় তুমি? মা, বাবা, মা, মা, বাবা, কেমন আছো মা? তুই ঠিক না থাকলে আমি কি ঠিক থাকি বাবা? বলতো, তুই ঠিক আছিস তো বাবা? সব ঠিকঠাক আছে? হ্যাঁ মা। মা, উনি রিদিতা, আমার ক্লায়েন্ট এনায়েত সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরেই অ্যাটাক হয়। তাই বেশ কিছুদিন ওনাকে আমার এখানে রাখতে হবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। অসুবিধা নেই, তুমি আমাদের সাথে থাকতে পারো, এখানে নিরাপদেই থাকবে। আচ্ছা মা, তুমি ওনাকে নিয়ে যাও, আমি গাড়িটা পার্ক করে আসি। এসো। থ্যাংক ইউ আন্টি। ও আমাকে একবারও বলেনি আমরা এখানে আসবো। আপনার সাথে কিছু আনতেও পারলাম না। এসবের কোনো প্রয়োজন নেই, আগে ফ্রেশ হয়ে নাও। আর এসো, তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। এসো। হ্যাঁ, আসছি। ম্যাম, কফি? থ্যাঙ্কস। জানো, আমার ভাগ্যটা কতটা অদ্ভুত। যার সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম, সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল। আর যাদেরকে আমি নিজের ভেবেছিলাম, তাদের হাত থেকেই বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের বলতে আর কেউ রইল না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। ইনসানের জীবনে যখন বিপদ আসে, আপন পরের সংজ্ঞা বদলে যায় না। কিন্তু এটা ভাবতে অবাক লাগে না, আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা অচেনা একজন মানুষ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। কেন করছো এসব? আপনাকে বলার মতো স্পেশাল কোনো কারণ আমার কাছে নেই ম্যাম। এটা আমার প্রফেশন। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিছু না ম্যাম। মন খারাপ করেছ? ওর কথা কিছু মন খারাপ করো না। আমার ছেলেটা ভিতরটা দেখতে যেমন না, বাইরে তেমন না। আসলে ছোটবেলা থেকে ও খুব বেপরোয়া, একরোখা ছিল। একটা পরিস্থিতি মানুষকে অনেকখানি বদলে দেয়, জানো তো। মানে? প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে একটা ছোট গল্প থাকে, এটা মানো তো। হুম। আমার খালেদ ছিল একজন ইন্টেলিজেন্স অফিসার। ওর জীবনের লক্ষ্য, ওর জীবনের উদ্দেশ্য একটাই ছিল, দেশের হয়ে কাজ করার। দেশের হয়ে কাজ করে বাড়িতে ফিরতো না যে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছ না, কি মুখরিত। ছেলে যখন বাড়িতে আসতো না, এরকম কিচিরমিচির হয়ে উঠতো আমার এই বাড়িটা। কি হয়েছে খালেদের? কিন্তু একটা পরিস্থিতি জানো,
এবার আর এতদিনের জন্য যেও না, মেয়েটা সবে মাত্র তোমার নাম ডাকতে শুরু করেছে। স্যার কল দিয়েছিল, ডিউটি যেহেতু যেতে তো হবেই, বলো। এটা ঘটনায় আমার ছেলে চুরমার হয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কারো নিজের ভাই কারোর সাথে এরকম করতে পারে। আমিও বিশ্বাস করতে পারছি না রে। সেদিন রাতের পর থেকে একটা ঘোরের মধ্যে আছি। আর ও তো তোর সাথেও দেখা করতে আসতে দিতে চাচ্ছিল না। অনেক বোঝালাম যে তুই আমার ফ্রেন্ড, দেশে এসে দেখা না করলে তুই কষ্ট পাবি। তারপর অনেক তর্ক করার পর আসলাম এখানে। কি করছো তুমি? একটা ফুল দিবা আমাকে? কত করে এটা? ছেলেটা আর যাই হোক, যেভাবে তোকে প্রোটেক্ট করছে, আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যেই সীমাবদ্ধ। কারো প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এইভাবে বাঁচায় বল? হৃদি, তুই কি আমার কথা শুনতেছিস? নাও, এটা তোমার জন্য। কেন ফোন দিয়েছো আমাকে? কি চাও তুমি? রিদিতা, এখনো রেগে আছিস আমাদের দিকে? ভুল বুঝছিস তাই না? আসলে কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই জানি না। আমার মনে হয় কি, বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। আমরা তো আছি তোকে দেখাশোনা করার। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি আসল শত্রু কার। মা, তুই এভাবে বাসা থেকে চলে গেছিস, আমার ভীষণ খারাপ লাগছে। আমার বুকটা ফেটে যাচ্ছে মা। তুই বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয়। শুনতেই তো পাচ্ছিস মা তোর জন্য কিভাবে কান্নাকাটি করছে। চলে আয় না, লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? বস। এই জঞ্জালটাকে সাথে আনার কি দরকার ছিল? ওকে চলে যেতে বল। তোকে দেখাশোনা করার জন্য আমরাই আছি। যেটা বলতে ডাকছো সেটা বলো। কেন ডাকছো তোমরা আমাকে? তুই শুধু শুধু কিন্তু ভয় পাচ্ছিস। তোর বাবা তো তোকে বাইরে সেটেল করে দিয়ে গেছেন না? তুই তো ওখানেই থাকবি। এখানকার জমি জমা, ব্যবসা বাণিজ্য, এগুলো তো কোনো কিছু বুঝবি না, বুঝবি? কেন শুধু শুধু ঝামেলা করছিস? এখানে একটা সিগনেচার দিয়ে তুই বাইরে চলে যা, ঝামেলা করিস না। কিছুদিন আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম, কিন্তু সেদিন রাতের পর তোমাদের সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আমি সাইন করব না। সাইন করবি না মানে? ভালোই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর তুই কি ভেবেছিস এই ছেলে তোকে সেভ করবে? একদিন না একদিন ওকে আমি তোর পাশ থেকে সরাবই। তখন কি করবি? আর এক পাও সামনে না। এই ছেলে, এই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই জানিস? কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে, যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। যেই ময়দানে মালিকের জন্য বুকে কুলি খেয়ে লড়াই করব, সেই ময়দানে তোর মতো কাপুরুষ এক সেকেন্ডও টিকবে না। চেষ্টাও করিস না। এই ছেলে, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস নাকি? হ্যাঁ, যাদের কিছু করবার ক্ষমতা নেই হুমকি দেওয়া তাদের কাজ। আমি আলটিমেটাম দিচ্ছি, বোঝান আপনার ছেলেকে। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। আজকের পর থেকে হৃদিতা ম্যামের ছায়া মারানোর চেষ্টা করলেও এটা মনে রাখতে বলবেন যে আমার নিশানা কখনো মিস হয় না। চলুন না।